আমার এই গাছটা আমি এই গাছটা থেকে বানিয়েছিলাম, এই গাছের কাটিং থেকে আমি এই গাছটা বানিয়েছিলাম। তোমরা দেখেছো বোধহয় আমার ব্লগে, এটা আমি ঠাকুর ঘরে রেখেছিলাম। তারপর আমার হাত থেকে টপটা পুরো পড়ে যায়, পড়ে গিয়ে একদম ভেঙে চুরমার হয়ে যায়। তারপরে আমি এইরকম একটা মাটির টবে পটিং করি, করার পর গাছটা দেখতে পাচ্ছ কেমন হয়ে যাচ্ছে, এই দেখো। ঠিক আছে, মানে পুরো মরে গেছিলো, পুরো একদম ঝাঁকড়া একটা গাছ ছিল, পুরো মরে গিয়ে মাত্র দুখানা পাতা অবশিষ্ট রয়েছে। কিন্তু এটা আমার অনেক দিনের ঘটনা, আমি বলছি প্রায় 1 মাস হয়ে গেছে। এখন আজকে আমি ফলো আপ করছি, আমি প্রত্যেকটা দিন বলি না আমি গাছ ফলো আপ করি, প্রত্যেকটা গাছ আমি ইন্ডিভিজুয়ালি ফলো আপ করি। তো দেখো আমার এত কষ্ট হয়েছিল যে এত শখের গাছটা আমার ভেঙে যাচ্ছিলো, কিন্তু দেখো এখান থেকে দেখো একটা ছোট্ট গাছ জন্মাচ্ছে, চারা গাছ, দেখেছো? এই দেখো, এই যে এই যে এই যে এই যে এইটা দেখেছো জন্মাচ্ছে, আর এখান থেকেও একটা বেরিয়েছে, এটা পুরো তাজা আছে। কিন্তু এই দুটো হয়তো বাঁচবে না, দেখেছো কেমন খড়খড়ে টাইপের হয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এই দুটো মেবি বাঁচবে না। যদি মরেও যায় আমার একটা শান্তি, স্যাটিসফ্যাকশান আসছে যে এইখান থেকে নতুন গাছ, আর ওখান থেকে ওই কোণ থেকে নতুন গাছ বেরোবে। আমার এগুলো সব কাটিং থেকে মানে রোপণ করা, ঠিক আছে, সব মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে করে আমি এই গাছগুলো করেছি। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে গাছগুলো, এটাকে সবে বসিয়েছি। আর এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, ঠিক আছে, এই গাছের চারাই আমি বসিয়েছি। চলো দেখিয়ে দিলাম, বন্ধ করে দিচ্ছি আমি পাম্প। কেন থাক, আবার চালাবো, আমি ভুলে যাই, যদি ওই জন্য বন্ধ করে দিয়েছি, আবার পরে চালাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি আমার সকল বন্ধু অনেক অনেক ভালো আছো, আমিও মোটামুটি আছি। দুদিন ধরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি বলতে পারো। আবার মা দরজাটা বন্ধ করো না, দাঁড়া একটা মিনিট। বলতে কি আওয়াজ আসছে না, একগানা নিয়ে আওয়াজ আসছে। তো যাই হোক, দুদিন ধরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা দিন শ্যুট করেছি, প্রত্যেকটা দিন প্রচুর ভিডিও আমার জমে আছে, কিন্তু আমি পোস্ট করিনি, মানে এডিট করিনি। ঠিক আছে, আসলে কি জানো তো, একটা ভিডিও তো শ্যুট করলাম, কিন্তু সেটাকে না মাথা ঠান্ডা করে এডিট করতে হয়, কি ভয়েসে বলবো সেটাকে ভাবতে হয়। তো সব কিছু না আমাদের এই মাথা আর ব্রেন, মানে মাথা থেকে আসে, ঠিক আছে। আর মাথা যদি তোমার ডিস্টার্ব থাকে বা মাথা কোনো কারণে যদি হ্যাপাসার থাকে, তুমি ভয়েস ওভারও করতে পারবে না, বা তুমি ঠিকঠাকভাবে এডিটও করতে পারবে না, মন দিতে পারবে না। তো এই হয়ে গেছে ব্যাপার। আসলে কি বলতো, আমার দেখো, আমার শরীর খারাপ থাকে, আমার মন খারাপ থাকে, সব কিছুই থাকে, কারণ আমিও তো আফটার অল মানুষ, আমিও তোমাদের মতন মানুষ, রক্ত মাংসের গড়া। কিন্তু কোনো দিনও আমি ক্যামেরা অন করে মুখটা গোমরা করে রাখিনি, বা তোমাদের সামনে এসে বলিনি জানো তো আজ আমার সাথে এই ঘটনা ঘটেছে, জানো তো আজ আমাকে ও ওই বলেছে, জানো তো আজকে আমাকে ওই করেছে, কখনো বলিনি। তো আমি বলবোও না, কারণ আমি এই চ্যানেলটা খুলেছি আমার সংসারের কুটকাচালি দেখানোর জন্যও নয়, বা আমার কষ্ট দুঃখ শেয়ার করার জন্যও নয়। হ্যাঁ, সামান্য সামান্য যে দুঃখ কষ্টগুলো হয় সেগুলো মুখ দিয়ে বেরিয়ে যায়, সেগুলো তোমার সাথে শেয়ার করি, কিন্তু এক্সট্রা করে কোনোদিনও বলতে পারবে না যে আমি কারোর নামে কুটকাচালি করেছি, আমার শ্বশুর বাড়ির নামে বা আমার হাজব্যান্ডের নামে বা এক্সেট্রা এক্সেট্রা কারোর নামে কিছু বলেছি। আমার এগুলো ভালো লাগে না, আমি এটা খুব ভালোবাসি, এই জায়গাটা আমার ভীষণ ভালো একটা জায়গা, তো সেই জায়গাটাকে আমি নোংরা করতে চাই না, ফার্স্ট অফ অল। আর ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলি যে আমি ভীষণ স্ট্রং একটা মাইন্ড, আমি খুব পজিটিভ থাকতে পছন্দ করি। কিন্তু বিশ্বাস করো, যারা এটা বলে না যে আমি খুব স্ট্রং, আমি ভীষণ পজিটিভ থাকতে পছন্দ করি, বা আমার মানে মনের জোর বিশাল, আমাকে কেউ ভাঙতেই পারবে না, এটা যারা বেশি বলে না তারা ভেতর থেকে না একটু হলেও উইক। আমি এটা কেন তোমাদের বলছি, আমার হাজবেন্ড, তুমি যখন তাকে দেখবে মনে হবে সে বিশাল একটা গম্ভীর, মানে জম্বি মানুষ, তার মধ্যে কোনো টেনশন কাজ করে না, সে খুব রাগী, ভীষণ রাগী আমার হাজবেন্ড, আমি বলছি। মানে ওকে ওপর থেকে মনে হবে খুব স্ট্রং একটা মানুষ, ঠিক আছে, খুব পজিটিভ একটা মানুষ। হ্যাঁ, অবশ্যই ওটা পজিটিভ মানুষ, ওর কাছ থেকেই আমি যত পজিটিভিটি ওর কাছ থেকেই পাই, আমার হাজবেন্ডের কাছ থেকে পাই। কিন্তু কোনো কিছু আমি আমার হাজব্যান্ডকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। তুমি জানো, আমার মেয়ের যদি একটু 19 থেকে 20 হয়ে যায় না, আমার মেয়ের যদি একটু শরীর খারাপ হয় বা একটু কিছু হয়, আমার মেয়ে যখন ওই কাশ্মীরে অসুস্থ হয়ে পড়েছিল রাতের বেলা, আমার হাজব্যান্ডকে হাউমাউ করে কাঁদতে দেখেছি, হাউমাউ করে। আমি সেখানে স্ট্রং ছিলাম, সেখানে আমার একটা ফোঁটা চোখের জল বেরোয়নি।
আমি আমার হাজব্যান্ডকে সেই সময়টা পুরোপুরি সাপোর্ট দিয়েছিলাম, বলেছিলাম তুমি যদি কাঁদো তাহলে আমার মেয়ের কি হবে, ও তো আরও ভেঙে পড়বে, তুমি তো বাবা, তুমি তো তোমাকে স্ট্রং থাকতেই হবে, কোথায় আমি কাঁদবো, তা না হয় তুমি ভেবাও করে কাঁদছো। সেই স্ট্রং মানুষটার চোখে আমি সেদিন জল দেখেছিলাম, মানে হাত জোর করে শুধু কেঁদে যাচ্ছে ভগবানের নাম করে। যাই হোক, সেসব কথা মনে করতে চাই না, আমি ওরকম মনে করি। কিন্তু কি জানো তো, যখন কিছু হয় না, ধরো শারীরিক কোনো প্রবলেম হলো, একটুখানি যদি কোনো প্রবলেম হলো না, আমি না খুব ভেঙে পড়ি, খুব অ্যাংসিয়াস হয়ে পড়ি, মানে খুব কি বলবো, ভয় পেয়ে যাই যে আমার কি তাহলে কিছু হলো, আমার কি মানে কিরকম, সাপোজ ধরো আমার একটুখানি কোনো জায়গায় ব্যথা হলো, আমার মনে হচ্ছে এই আমার কি হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার ধরো ঘাড়ে ব্যথা হচ্ছে বা মাথায় ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কি আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে, মানে এইরকম ফিল হয়। আগে তো প্রচণ্ড হতো, প্রচণ্ড ছিল, আমি এর জন্য অ্যাংজাইটির ওষুধ খেতাম। একটু তুচ্ছ ব্যাপারে আমি এত অ্যাংজিয়াস হয়ে পড়তাম, মানে কি বলবো, এত ভয়ে ভীতু হয়ে পড়তাম যে আমার হাত পা ঠান্ডা হয়ে যেত, আমি চলাফেরা করতে পারতাম না, হার্টবিট বেড়ে যেত, আমার অ্যাংজাইটি থেকে হার্টবিট বেড়ে যেত, হাত পা ঠান্ডা হয়ে যেত, কোনো কাজ করতে ইচ্ছা করতো না। কিন্তু এখন আমি কাজও করছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, আগে থেকে অনেক নিজেকে রিকভার করেছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তোমাদের সাথে তো একটু বক বক করে ফেলছি, আজকে একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, কিন্তু তাও তো মানুষ কোথা থেকে না কোথা থেকে একটু হলেও ভেঙে পড়ি। তো ওই ভেঙে পড়ায় হয়তো দুদিন ধরে একটু আমি ডাউন আছি, মানসিক শারীরিক দিক দিয়ে একটু ডাউন আছি বলে আমি কোনো কিছু ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে পারছি না, বা তোমাদের সামনে আসতে পারছি না, বা ভয়েস ওভার দিতে পারছি না, কারণ মাথা কাজ করছে না, আর মানসিকভাবে একটুখানি ডিপ্রেসড আছি। যাই হোক, খুব তাড়াতাড়ি আমি ওভারকাম করে নেবো, তারপর সুন্দর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব, কারণ আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য করে রেখেছি। তো একটু সুস্থ, মানে একটু আমাকে স্টেবল হতে দাও, মানসিকভাবে একটু স্টেবল হতে দাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেন বলো তো, ওই রকম ব্লগ আমি করতে পারবো না গো, ওই ভেতরে এক মুখে এক ওরকম ব্লগ আমি করতে পারবো না, আমার ভেতর থেকে যা আসে আমি সেটাই মুখ দিয়ে বলি। আর আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আমি যখন খুব খারাপ, আমার খুব মন খারাপ হয়, আমি বেশি করে পুজো আর্চনা করি, ঈশ্বরের সামনে বেশি করে বসে থাকি, যাতে আমার শক্তি দেয়, কেন ওনার দ্বারাই আমরা শক্তি পাই, ওনাদের আরাধনা করলে আমরা শক্তি পাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো একটু শরীরটা ট্রাভেল দিচ্ছে, আমি কখনোই তোমাদের বলবো না আমার কি হয়েছে কেন হয়েছে, এমন কিচ্ছু না। শরীর থাকলে মানুষের, সবচেয়ে বড় কথা তোমাদের আমি টেনশন দিচ্ছি, শরীর থাকলে মানুষের শরীর খারাপ হবে, হ্যাচি কাশি, গা হাত পা ব্যথা, এখানে ব্যথা সেখানে ব্যথা হবে। তো এইটাকে আমাদের নিয়ে চলতে হবে, কারণ এখন আমাদের বয়স বাড়ছে, এই শরীর খারাপ আর ওষুধ, এই দুটোকে আমাদের এখন বেস্ট ফ্রেন্ড করে হিসাবে নিয়ে চলতে হবে, কারণ বাঁচতে গেলে আমাদের এখন ওষুধ খেতেই হবে। এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি ওষুধ ছাড়া বেঁচে আছি। হ্যাঁ, আমাদের মা ঠাকুমারা এখনো ঠিকঠাক আছে, ওষুধ ছাড়া, টাচউড, ভালো থাকুক, সুস্থ থাকুক। তো যাই হোক, তোমাদের অনেক কথা বলে নিলাম, একদম 6 মিনিটের একটা কথা বলে নিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই, ওই জন্য আমি দুটো দিন কোনো ভিডিও দিইনি। একটু স্টেবল হলে তারপর তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো, আমি তো রান্নাঘর থেকে যে ভিডিওটা করছি, তো কি রান্না করছি, আমার তো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কি রান্না করেছি একবার তোমাদের চলো একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। বলছো বাবার সাথে কথা বলছে? তো যাই হোক, দেখো এখানে আমার এটা কি শাক মা, শাকটা কলমি শাক নাকি ও নোটের শাক, আমি না শাক ভুলে যাই। তুমি বলে শর্মিষ্ঠা তুমি এত বছর সংসার করে শাক চেনো না, সত্যি গো, আমি শাকে খুব সমস্যা আমার। এটা আমার নোটের শাক হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে করেছি, আর মাছের তেল দিয়েছিলাম, জানো তো কি মাছের তেল বলো তো, ইলিশ মাছের তেল দিয়ে করেছিলাম। ঠিক আছে, ইলিশ মাছের তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এটা করেছি। আর এখানে দেখো আমি কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে মাছ করব, আর মেয়ের জন্য তো কাতলা মাছ করব। আর এই দুটো মাছ আমি হাজব্যান্ডকে ভাপা করে দেবো, ঠিক আছে, ও ভাপা খেতে ভালোবাসে, ওর ভাপা করে দেবো, আর আমরা একদম বেগুন ফেগুন দিয়ে করবো। তো এই হচ্ছে আজকে আমার মেনু। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, খুব একটা গরম আজকে, দু তিন দিন ধরে ওয়েদারটা কিন্তু ভালোই যাচ্ছে, বলো, রোদটা নেই একদম। বল লুপটপ লুপটপ ধন, নিজেরটা নিজেরা পারে না, আমাকে দেখলেই ওর কাজ মনে পড়ে, ল্যাপটপ দাও, এই দাও, সেই দাও, হ্যাঁ দাও, ধর লুপটপের চার্জার দিতে পারবো না, ধর 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 দিয়ে দিচ্ছি চার্জার।
এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে, মানে স্কুল ছুটি আছে, তো ওই জন্য ল্যাপটপটা আর চার্জারটা ওকে দিয়ে এলাম, মানে বেডরুমে বসেই ও ক্লাস করবে। আর চলো এখন কথাটা না বাড়িয়ে চটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আসলে মেয়ের যেদিনকে স্কুল থাকে না বা ছুটি থাকে না, সেদিনকে খুব ল্যাথার্জি লাগে, গড়ি মশকি করে না কাজকর্মগুলো করতে হয়। মনে হয় দূর চাপ তো নেই, আস্তে আস্তে কাজকর্মগুলো হোক না। আর কি বলতো, যখন মেয়ের স্কুল থাকে তখন হাজব্যান্ড তো খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে, মানে ধরো 1:30টার মধ্যে বাড়ি চলে আসে, ও 1টার মধ্যে খেয়ে নেয়, তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যায়। আর যেদিনকার মেয়ের অফ থাকে সেদিনকার তত হুটো পড়া থাকে না, ওর আস্তে আস্তে 2টো 2:30টে বেজে যায়, তো ওই জন্য রান্নাটা দেরি করে হলেও কোনো অসুবিধা কিছু নেই। আমি জানি আমি যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, এই বয়সটা খুব ভাইটাল একটা সময়, জানো তো। এই সময় এই বয়সটার মধ্যে না যখন তখন দেখবে শরীর খারাপ হয়ে যেতে পারে, যখন তখন মুড সুইং হতে পারে, কারণ নেই অকারণ নেই মন খারাপ ভারক্রান্ত লাগতে পারে, নিজেকে একটু হেভি মনে হতে পারে। শুধু আমি নয়, আমার মতন যারা যারা যে গৃহিণীরা এই বয়সের মধ্যে দিয়ে যাচ্ছ, তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে। আর এই সময়টা না আমাদের বেশি করে আমাদের শরীর আর মনের যত্ন কিন্তু নিতে হবে। এখানে পালং শাক না একটু গরম জলে সেদ্ধ করেছি। আজ পালং শাক দিয়ে মেয়েকে কাতলা মাছের ঝাল করে দেবো, ঠিক আছে? আমি বলি না তোমাদের যে মেয়ে কিছুই খেতে চায় না, ওই জন্য এটা দিয়ে করে দেবো। এর মধ্যে দেখো আমি পালং শাক কাজু পোস্ত সব কিছু বেটে রেখেছি, ঠিক আছে? পেঁয়াজও দিয়েছি বাটা। যেমন করে পালং পনির করে ঠিক তেমনি আমি আজকে পালং ফিশ করছি, ঠিক আছে? ঠিক যেমন পালং পনিরের রেসিপিটা হয় সেম 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 রেসিপি আমি আজকে পালং শাক দিয়ে মাছটা দিয়ে করছি। একদিন বাচ্চাদের যারা ধরো ওই শাক সবজি খেতে চায় না, তাদের এরকম একটু মানে করে খাওয়াবে, দেখে দারুণ খেতে লাগে। আমি একদিন রেসিপিটা শেয়ার করব। দেখে সব কিছু বোঝা যায় না, কিন্তু মারাত্মক টেস্ট হয়, মানে একদম কি বলবো, সে শাহি পনির থেকে যেমন গন্ধটা বেরোয় না, ঠিক সেম। আর নামানোর আগে একটু কসুরি মেথি দেখো ওপর থেকে আমি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে এই জিনিসগুলো খেতে। পালং শাক ওকে আমি এইভাবেই খাওয়াই, জানো তো। মানে পালং শাক সপ্তাহে 3 দিন যদি খাওয়ানো যায় খুব ভালো। কি করব বলো, না খেতে চাইলে এইভাবেই খাওয়াই। আমার মেয়েকে নিয়ে না ছোটোবেলা থেকে কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। যে পড়াশোনা নিয়ে বলো বা আচার আচরণ বলো বা চাহিদা আজকালকার বাচ্চাদের বলো, মেয়েদের যে চাহিদা ডিমান্ড, কিচ্ছু না। কোনো দিনও আমি বলতে পারবো না আমার মেয়ের সম্বন্ধে এই অভিযোগগুলো আমি করতেই পারবো না। কিন্তু একটাই আমার মেয়ের সমস্যা, যেটা ছোট থেকে স্টিল নাও আজও জানি না আমাকে কতদিন এই সমস্যার সম্মুখীন হতে হবে, যে খাওয়া দাওয়া কিচ্ছু খেতে চাইবে না বন্ধুরা, কিচ্ছু। মানে ও যে কি খেতে ভালোবাসে, আমি মা হয়ে এখনো জানতে পারলাম না যে আমার মেয়ে এই জিনিসটা খেতে ভালোবাসে। মানে ওর ওর আমার মনে হয় কোনো সময় খিদেই পায় না, ছোটো থেকে এরকমও। যে বাবা এখন বড় হয়েছে বলে যে খিদেটা পড়াশোনার চাপে যে খিদে নষ্ট করে সেটা না, ওই ছোটোবেলা থেকেই ওর একটাই সমস্যা, যে কোনো সময় ওর খিদে পায় না। মানে সারাদিন যদি তুমি ওকে না খাইয়েও রাখো, ও কখনো এসে বলবে না যে মা আমাকে খেতে দেবে, আমার খিদে পেয়েছে, কখনো বলবে না। তো এই হচ্ছে আমার মেয়ের মেন সমস্যা। জানি না, তোমরা প্লিজ কমেন্ট করে বলো না গো, যে আমার মতন কে কে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। মানে আমি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি আমরা কি খাবো নিয়ে ভাবি না, কারণ আমরা আমাদের যা হবে আমরা চলে যাবে। আমি শুধু ভাবি যে আমার মেয়েকে আমি যে কী করে দেবো, আমার মেয়েকে যে ভালো কীভাবে, মানে শুধু ইউটিউব সার্চ করি জানো তো, যে কীভাবে কী করা যায়, কীভাবে রান্না আরও টেস্টি করলে বাচ্চারা খায়, এই রকমভাবে আমি করার চেষ্টা করি। আর আমি অনেককেই দেখেছি, অনেকের, যেমন ধরো আমার মাস্তুতো বোন আছে, আমার একটা মাস্তুতো বোন আছে, ছোটোবেলা থেকে ও কিচ্ছু খেত না, কোনো শাক সবজি ফল মূল ও কিচ্ছু খেত না। কিন্তু যখন ও বড় হয়ে গেছে, এখন ও অফিস করছে, ওর এখন ছেলেও হয়ে গেছে, এখনও কিন্তু ও সব খায়, বিয়ের পরও সব খায়। আমিও ছোটোবেলায় খুব একটা শাকসবজি ফলমূল খেতাম না, মায়ের কাছে প্রচুর পাওয়া খেতাম, কিন্তু এখন দেখো আমি সব কিছু খাই, সব কিছু খাই।
ওই যখন ও যে বুঝবে, বোঝার মানে এটা আসবে, বোধটা আসবে যে না আমাকে এগুলো আমার শরীরের জন্য খেতে হবে, আমার ভালো থাকার জন্য খেতে হবে, তখন নিশ্চয়ই খাবে। এই হচ্ছে ব্যাপার। কি বলছো মা? চলো, এই বাবা আমার ফুটছে। আমি সর্ষে পোস্তটা না এইভাবেই ছেঁকিয়ে নিই, জানো তো। চলো, এটা আমার হয়ে গেছে। উপরে তেল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার এই যে প্রেশার কুকারে একটু জল দিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আজকে যে ইলিশ মাছ ভাপাটা করলাম না, আমি কিন্তু এমনি সময় এটা ভাতের মধ্যে দিই, যখন ভাত হয় তখন এর মধ্যে দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আমার ভাতটা আগে হয়ে গেছে, তারপরে মাছ এসেছে, ওই জন্য আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে তারপরে নামিয়ে নিয়েছি। তোমরা কিসে করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, মানে প্রেশার কুকারে ভাপা করো না ভাতের মধ্যেই দিয়ে ভাপাটা করো, আমায় কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো আমার কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে ভাপাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন করব, আমি যে এই 2-3 দিন ভিডিও দিলাম না, তোমরা কি আমাকে মিস করেছো? বা আমি যদি ভিডিও না দিই তোমরা কি আমাকে মিস করবে? প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও না গো। আমি যদি ভিডিও দিতে না পারি না, আমি তোমাদের ভীষণ মিস করি। বিশেষ করে কি মিস করি জানো? তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমি খুব মিস করি। আর রশনি কিন্তু আমাকে ঠিক জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই তুমি 2-3 দিন হয়ে গেল কেন ভিডিও দিচ্ছ না। বুঝতে পারছো? ওটা এই স্পুন দুটো, এই চামচ দুটো আমি 1 ঘন্টার ওপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছো? পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই স্পুনগুলো আমি কেন ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আমি একটা কমেন্ট করে নিই। ওর নাম হচ্ছে আফরিন, তার একটা মিনিট। তো ওর নাম হচ্ছে আফরিন, ও আমাকে 2 দিন ধরে কমেন্ট করে বলছে দিদি আমার পাপি আইস হয়ে যাচ্ছে। পাপি আইস মানে কি জানো? চোখের তলায়, আমারও আছে বাট আমার এখন অনেকটা কমেছে। তো এটা কি বলতো, অ্যাকচুয়ালি আসে এজিংয়ের দিকে যখন আমরা যাই তখন আমাদের এইটা ব্যাপারটা আসে, এটা নর্মাল, এটা নিয়ে কিছু ব্যাপার নয়। তো এইটা আমরা কিভাবে মেনটেন করবো, মানে চোখের নিচটা অনেক সময় ফুলে যায়, অনেকের মোটা হয়ে ফুলে যায়, দেখতে যাই হোক একটা ফোন এসে গেছিলো বলে আমায় কাটতে হলো। তো কি করে ওটা ও রিমুভ করবে, মানে পাপিয়াসটা কিভাবে কমাবে সেটা ও আজকে আমার কাছে জানতে চেয়েছে। প্রথমেই বলি, তোমরা চোখের নিচে কি করবে, দেখো চোখের নিচটা আমাদের ভীষণ সেন্সিটিভ, ঠিক আছে। কখনো চোখের নিচে ঘষবে না। অনেককে দেখেছে ফ্রেশ ওয়াশ লাগিয়ে সে এমনভাবে মুখ ঘষছে, চোখ ঘষছে, ওতে কি হয় জানো তো, চোখ আরও বেশি রিঙ্কেল চলে আসে। চোখের নিচটা আমাদের খুব সেন্সিটিভ, তো আস্তে আস্তে মাসাজ করতে হয়, ঠিক আছে। কোনো কিছু প্যাক, সব প্যাক কিন্তু চোখের ওপর নিচে দেবে না। অনেককে দেখেছি কোনো ফেস প্যাক পুরো ওপর নিচে দিয়ে ভর্তি হয়ে গেল। কখনো ফেস প্যাক চোখের ওপরে নিচে দেবে না। শুধুমাত্র আই প্যাক যেগুলো হয়, দেখবে তোমরা সার্চ করবে আই প্যাক হিসাবে, যেটা চোখের প্যাক শুধুমাত্র, সেটাই দেবে। এছাড়া তোমরা চোখের ওপরে আর নিচে কয়েকটা জিনিস হোম রেমেডি বলে দিচ্ছি, সেইগুলো ডেলি করবে অল্টারনেট ডেতে। যেমন মধু অ্যাপ্লাই করবে, আর সবসময় চোখের ওপর নিচ যখন মাসাজ দেবে, ফিঙ্গার রিং দিয়ে মাসাজ দেবে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের বলি কি কি ফেস মানে আই প্যাক তোমরা ডেলি ইউজ করবে। 1 হচ্ছে আলুর রস, খুব ভালো। 2 হচ্ছে শশা, কিউকাম্বার, শশা গোল গোল কেটে চোখের ওপর দিয়ে রাখবে, বা গ্রেট করে রস বার করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠান্ডা ঠান্ডা জিনিস সবসময় চোখে কমপ্রেস করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্রিন টি, আমরা গ্রিন টি খাই, তো সেই গ্রিন টির ব্যাগটা ফেলে না দিয়ে সেটাকে তোমরা কি করবে, ফ্রিজে রাখবে। আমি অনেক পুরনো একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, আমি গ্রিন টি খেয়ে ব্যাগগুলোকে ফেলি না, সেই গ্রিন টির ব্যাগটা আমরা ফ্রিজে স্টোর করি। সেই ঠান্ডা ঠান্ডা গ্রিন টির ব্যাগ 2টো চোখের ওপর দিয়ে রাখবে, দেখবে তোমার চোখটা না জল জল করবে, ডার্ক সার্কেল চলে যাবে, পাপি আইস চলে যাবে, সব রকম সমস্যা চোখের চলে যাবে। আর কি করতে পারো, আলুর রস তো বললাম থেতো করে দেবে, গাজরের রস থেতো করে দিতে পারো। আর সবচেয়ে বড় কথা, চোখের একটা মাসাজ, যেটা আমাদের খুব দরকার। সারা দিন যে আমাদের ক্লান্তি থাকে চোখের ওপরে নিচে, যে একটা ক্লান্তির ছাপ থাকে, সেটাকে রিমুভ করবো কিভাবে,
সেটার জন্য আমাদের একটা মাসাজ অবশ্যই দরকার। সেটা তোমরা কি করে বলো তো, রাতের বেলা করবে। রাতের বেলা শোয়ার আগে আলমন্ড অয়েল নেবে। আলমন্ড অয়েল না থাকলে আমার মতে আলমন্ড অয়েলটা বেশি ভালো, আমি আলমন্ড অয়েলটা ইউজ করি, দেখছো আমার শেষ হয়ে গেছে। এইবারে দেখো আমি এরকম ড্যাব ড্যাব করে ভালো করে আগে স্কিনটাকে পরিষ্কার করে নেবে, তারপরে এরকম ড্যাব ড্যাব করে আলমন্ড অয়েল দিয়ে নেবে। বাইরে থেকে হয়তো সাউন্ড আসছে, বুঝতে পারছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট আমার তো কিছু করার নেই, আমাকে এইভাবেই বলতে হবে। তারপরে ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ একটা মাসাজ দেবে। মাসাজটা টেনে এই অবধি নিয়ে যাবে, এই অবধি একদম টানবে। তাহলে কি হবে, চোখের নিচে যে রিঙ্কেল সেটা কিন্তু আসবে না। একদম চোখ কানের এই দিকটা এইখান থেকে এখান থেকে বার করে দেবে, এই টেনে এই। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। দেখো আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নেই, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক যেরকম দেখাচ্ছি সেইভাবেই মাসাজ করবে, বাট প্রেশার দেবে না। প্রেশার দেবে না, যে ফেদার টাচ বোঝো, আলতো করে এমন টাচ করবে যাতে তোমার ঘুম পেয়ে যায় রাতের বেলা। বুঝতে পারলাম? তারপরে এরকম স্পুন, যেটা ঠান্ডা ঠান্ডা স্পুন আছে ফ্রিজে রেখে দেবে। তারপরে আস্তে আস্তে কি আরাম এইভাবে টানবে। একটু ড্যাপ করবে চোখটার ওপর নিচ, এইভাবে ড্যাপ করবে। আমি একদিন তোমাদের ফেস মাসাজ দেখিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে আমি আমার ফেস মাসাজ করি দেখিয়ে দেবো। বুঝতে পারলাম তো? আশা করি আফরিন তোমার আমি কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছি, যতটা পেরেছি তোমাকে হেল্প করার চেষ্টা করেছি। তোমার থ্রুতে আরও 3-4টে বন্ধুরা হয়তো উপকারে আসতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, একদম ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করেছি, বুঝতেই পারছো, একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। সবসময় মনে রাখবে তোমাদের কমেন্ট হচ্ছেই আমার মনের জোর। তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি আমি মনের জোর পাবো, তত বেশি আমি এগিয়ে যেতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।